আলহামদুলিল্লাহ চলছে। কিছুদিন আগে হচ্ছে আমি একটা র‍্যাপ গান করেছিলাম। সেটা বলেছিলাম যে মানবাধিকার রুখে দিবে সাধ্যকার, মানবাধিকার 6 নম্বরের সিলমা। এটা কিন্তু ভালো ভাইরাল হয়েছিল সেই সময়টাতে। তো আমি চাচ্ছি এমন কিছু করতে যেন মানুষজন হচ্ছে আমার ইশতেহার গুলা পড়ে। আমার প্রত্যেকটা ইশতেহার হচ্ছে বাস্তবধর্মী এবং এগুলা কিন্তু প্রত্যেকটাই বাস্তবায়ন করা সম্ভব। তো আমি যখন প্রচারণা করতে গেলাম আমি দেখলাম যে কেউ হচ্ছে ইশতেহার গুলা পড়ছে না, যেন সবাই ইশতেহার গুলা পড়ে। এই জন্যই হচ্ছে ব্যতিক্রমী ব্যবস্থাটা করা। কারণ আমি নির্বাচিত হলে তো ভাই আমার কাজ দিয়ে আমি আগামী 1 বছর আমাদের সবার জীবনকে প্রভাবিত করব। যদি আমি কি করতে চাই সেই জিনিসগুলোই মানুষজন না জানে তাহলে তো জিনিসটা হলো না। এই জন্য যেন ইশতেহার গুলা পরে সেই জন্য ব্যতিক্রমী ডিজাইন করা। আমি কেন্দ্রীয় সংসদ হচ্ছে মানবাধিকার ও আইন সম্পাদক পদপ্রার্থী। দেখবেন লিগ্যাল নোটিশ কিন্তু আইনের সাথে সম্পর্কযুক্ত একটা ব্যাপার। এক দুই, এটা কিন্তু খুব সহজে যে কারো অ্যাটেনশনটা গ্র্যাব করা যায়। অর্থাৎ আমি যখন হলে গেলাম, হলে গিয়ে যখন আমি কাউকে বলছি যে ভাই আসসালামু আলাইকুম, আমি মানবাধিকার মুন্না, আমি আপনার জন্য একটা লিগ্যাল নোটিশ নিয়ে এসেছি, সে কিন্তু হকচকিয়ে যায়। হকচকে যাওয়ার পরে তারপর আমি বলছি ভাই ভয় পাওয়ার কিছু নেই, ইশতেহার গুলো কেউ পড়া দেখে হচ্ছে ইশতেহার গুলো এইভাবে তৈরি করা যেন সবাই ইশতেহার গুলা পড়ে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ আমার একটা কোর বিলিভ হচ্ছে আমার পদের মেয়াদ থাকবে ভাই 1 বছর। কিন্তু আমি এমন কাজ করতে চাই যেন মানুষ আমাকে সারা জীবন মনে রাখে। আমার রাজনীতিতে বস্তুতান্ত্রিক কোনো কিছু পাওয়ার নাই। বস্তুতান্ত্রিক কোনো কিছু যদি পাওয়া থাকতো, আমি সমন্বয়ক ছিলাম। আমি আগস্ট মাসে হচ্ছে পদত্যাগ করি। আমি সমন্বয়ক পরিচয় বিক্রি করেই কিন্তু অন্যদের মতো, যেটা এখন ওপেন সিক্রেট, হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে, আমি করতে পারতাম। আগস্ট মাসে পদত্যাগ আমি করে চলে আসতাম না। কারণ আমার একটা বিলিফ ছিল যে সিস্টেমের ফাঁক থেকে যদি আমি একটা টাকা টান দিয়ে বের করি, সেই টাকাটা হচ্ছে গরিবের পেট থেকে নেওয়া হবে, মধ্যবিত্তের পেট থেকে নেওয়া হবে। ভাই বড় লোকের জন্য সিএ আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, হাজার রকম মেকানিজম তাদের করা, তাদের টাকাকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু গরিব মানুষের কিন্তু কোনো মেকানিজম নাই। তারা ভ্যাট ট্যাক্সের টাকা দিচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি তাদের ভ্যাট ট্যাক্সের টাকায়, সোজা হিসাব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই এমন কিছু করতে যেন মানুষজন আমাকে সম্মান করে, মানুষজন যেন আমাকে মনে রাখে। এই জন্যই হচ্ছে এই আমার কার্যক্রমগুলো করা। আর এর পাশাপাশি যদি দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বেশি স্ট্রাকচারাল ভ্যালেন্স কোন জিনিসটা? স্ট্রাকচারাল ভ্যালেন্স হচ্ছে দ্য গ্যাপ ইন বিটুইন অ্যাকচুয়াল রিয়েলাইজেশন এন্ড পটেনশিয়াল রিয়েলাইজেশন, ওয়্যার দ্য অ্যাকচুয়াল রিয়েলাইজেশন ক্যান বি ইয়ে ক্যান বি, আচ্ছা ভুলে গেছি, মানে সরানো যাবে আর কি অ্যাকচুয়াল রিয়েলাইজেশনটা, মানে অ্যাভয়েডেবল, ক্যান বি অ্যাভয়েডেবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একটা বান্ধবীর কথা আমি প্রায়ই বলছি, সবাইকে বলছি, যে কিছুদিন আগে তার চিকুনগুনিয়া হয়। চিকুনগুনিয়া হওয়ার পর রাত্রে 2:30 বাজে যখন তার খিঁচুনি উঠে, তার অপেক্ষা করতে হচ্ছিল হল প্রভোস্টের জন্য অথবা হচ্ছে সকালবেলা হওয়ার জন্য। কারণ তার হলের গেট তো তালা মারাই, তার বিল্ডিং এর কপসিকল পর্যন্ত তালা দেওয়া। তারপরে নারীদের হলগুলো রাত্রেবেলা খাবার পাওয়া যায় না, এগুলা কিন্তু চরম মানবাধিকারের লঙ্ঘন। আমি কিছুদিন আগে হচ্ছে, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, আমার আরেকটা বান্ধবী বলেছিল এই সামাজিক বিজ্ঞান অনুষদের আহ মেয়েদের কমন রুম হচ্ছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন নেই। সেই সময়টা আমি অনেক চেষ্টা করেছি, অনেকজনের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, কারো থেকে আমি রেসপন্স পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, এনজিও তে বলেছি, যারা এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে বলেছি, কেউ সাড়া দিচ্ছিল না। 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমি কমল মিডিয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কিন্তু এই জিনিসটা করতে সক্ষম হয়েছিলাম আর কি। তো এই জন্যই যেহেতু মেয়েদের উপর হচ্ছে মানবাধিকার লঙ্ঘনটা বেশি হচ্ছে, যে জন্যই হয়তো বা প্রত্যেকটা প্রার্থী মেয়েদেরকে নিয়ে ইশতেহার গুলা দিচ্ছে। এটা খুবই ভালো জিনিস যে যদি আমার আপুদের উপর যে বৈষম্যগুলো হচ্ছে সেগুলো যদি দূর হয়, যেই নির্বাচিত হোক, তাহলে আমি আশা করছি আমরা ভালো একটা বিশ্ববিদ্যালয় দেখতে পারি। ডাকসু নির্বাচনে আপনি দেখবেন অনেক অনেক প্রার্থী, অনেক প্রার্থীর ভিড়ে মানুষজন কিন্তু আপনাকে আপনি কথা বলতেছেন। আর আমি যেহেতু সেন্ট্রালে দাঁড়িয়েছি, আমি চেষ্টা করছি প্রত্যেকের কাছে ডোর টু ডোর যাওয়ার। কিন্তু আমাদের হচ্ছে ছেলেদের হল 13টা হলে প্রায় কত 20,000-এর উপর মানুষজন থাকে। সবার কাছে যদি আমি যাচ্ছি 1-2 মিনিট করে যদি কথা বলি, জিনিসটা অনেক সময় সাপেক্ষ। তো একবারের বেশি দুইবার যে আমি তাদের কাছে যাবো সেই সময়টা হয়তো বা আমার নাও হয়ে উঠতে পারে। এজন্যই আর কি মানবাধিকার মুন্না নামটা দেওয়া, যে নামে অলরেডি আমি ক্যাম্পাসে সবার কাছে পরিচিত, যাতে মানুষজন আমার নামটা মনে রাখে। আরেকটা ট্যাগলাইন আমি ব্যবহার করছি, যে ব্যালট নাম্বার ছক্কা, মানবাধিকার পাক্কা, ইনশাল্লাহ। কারণ আমার ইশতেহারগুলো বাস্তবধর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো সিটি কর্পোরেশনের অধীনে, এই সমস্যার জটিলতায় কিন্তু আমরা প্রতিনিয়ত ভুগছি। ভাই আমার বিশ্ববিদ্যালয়ে আমি ওপেনলি হাঁটাচলা করতে পারতেছি না। বিশ্ববিদ্যালয়ে আমি ঢুকবো, জ্যামের কারণে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতেছি না। আমি কিছু বলতে গেলে বলে যে এই রাস্তাগুলো সিটি কর্পোরেশনের অধীনে। বাস্তবিক গ্রাউন্ড থেকে আমার বিশ্ববিদ্যালয়ের কাছে যেহেতু হচ্ছে হাসপাতাল আছে, আরো গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, আমি কিন্তু চাইলে যে কোনো গাড়িকে হচ্ছে ঢুকাটা বাধা দিতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয় 73-এর আদেশ দিয়ে যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই স্বায়ত্ত শাসনটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত কিন্তু আমরা এই মাধ্যমে করতে পারবো। কিভাবে? 2018-তে আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম, কিছুদিনের জন্য হলেও কিন্তু আমরা পেরেছিলাম প্রত্যেকটা গাড়িকে লেন ওয়াইজ ভাগ করে দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো সিটি কর্পোরেশনের রাস্তা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গাড়ি ল্যান্ড ওয়াইজ যেতে হবে। তো 1 নাম্বার জিনিস। 2 নাম্বার,
আমি স্যার রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী, আমার হল রাস্তার পাশে। আমি যখন ভাই পড়তে বসি অথবা ঘুমাইতেও যাই, গাড়ির শব্দে কিন্তু আমার মেজাজটা খিটখিটে হয়ে যায়, কারণ গাড়ির শব্দ বা হর্নের শব্দ কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের মধ্যে খুব মারাত্মক একটা প্রভাব ফেলে। তো সেই মানসিক স্বাস্থ্যের বাজে জিনিস অথবা হর্নের আওয়াজ দিয়ে তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছে, আমি তো পড়াশোনা করতে পারবো না। মেয়েদের হলগুলো যেহেতু বেশিরভাগ রাস্তার পাশে, তারা কিন্তু এই সমস্যাগুলোতে বেশি জর্জরিত। তো সেই ক্ষেত্রে যদি লেন ওয়াইজ ভাগ করে দেওয়া যায়, এক দুই, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা শিক্ষার জায়গা, সেই জায়গায় হর্ন বাজানো অবশ্যই একটা আইন দণ্ডনীয় অপরাধ। এবং বিশ্ববিদ্যালয়ের আইন দিয়ে ৭৩-এর আদেশের বলে আমরা কিন্তু চাইলে এই জিনিসটা বাস্তবায়ন করতে পারি। আমি অঙ্গীকার ওয়াদা করেছি যে ১ সপ্তাহের মধ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হর্ন মুক্ত একটা এরিয়াতে পরিণত করব। কিভাবে আমি পরিণত করব? সেই ক্ষেত্রে রিক্সা বা সিএনজি যদি হচ্ছে অযথা হর্ন বাজায়, সেক্ষেত্রে তাদের জন্য ৫,০০০ টাকা জরিমানা। কোনো বাইক যদি অযথা হর্ন বাজায়, সেক্ষেত্রে ২০,০০০ টাকা জরিমানা। কোনো একটা গাড়ি যদি হর্ন বাজায়, ৫০,০০০ টাকা জরিমানা। এটা করলে কি হবে? টাকার মায়ায় প্রথমত কি হর্ন বাজাবে না, আর যদি কেউ বাজায়, একবার বাজানোর পর দ্বিতীয়বার বাজানোর সাহস করবে না। এটাই দেওয়া এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমপ্লিমেন্ট করবে। আমি তো একজন প্রার্থী, আমার হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে একটা চাপ প্রয়োগ করতে পারি, তাদেরকে প্রস্তাব দিতে পারি। এই তো সম্মিলিতভাবে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে করতে হবে। ধন্যবাদ।